প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি নরোত্তম কুমার রায়, লেকচারার, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। আজ আমি তোমাদের এসএসসি রসায়ন চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম জানার আগে আমাদের কিছু বেসিক্যালি অংশ জানতে হবে। সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, সক্রিয়তা, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। যদিও এগুলো পর্যায়বৃত্ত ধর্মের মধ্যেই পড়ে, কিন্তু মূল টপিক্সটা আলোচনার আগে আমরা এই বিষয়গুলোতে একটু আলোকপাত করব। আচ্ছা, প্রথমে দেখো আয়নীকরণ শক্তি। তা আমরা জানি যে একটা পরমাণু, তার ভেতরে থাকে নিউক্লিয়াস এবং কক্ষপথে থাকে ইলেকট্রন, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন একটা পরমাণুর মধ্যে চেঞ্জ হতে পারে, কিন্তু প্রোটন এবং নিউট্রন কখনোই চেঞ্জ হয় না। এই ইলেকট্রন চেঞ্জের জন্য একটা পরমাণু বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে। ফার্স্ট টপিক হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটাও আমাদের ইলেকট্রনের উপরই ডিপেন্ড করবে। সেটা হচ্ছে যে একটা মৌলের তো অনেকগুলো কক্ষপথ থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকম ভাবে থাকবে। তাহলে কোনো একটা মৌলের শেষ কক্ষপথ থেকে কিন্তু এই সূত্রটা অর্থাৎ আয়নীকরণ শক্তি যখন বিজ্ঞানী আবিষ্কার করেন, তখন তিনি একটা কন্ডিশন দেন যে মৌলটাকে অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। তাই উনি বলছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের শেষ কক্ষপথ বা সর্ববহিস্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির দরকার হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ একটা পরমাণু যদি এরকম থাকে, মনে করো তিনটা শক্তির স্তর আছে, n সমান 1 2 3, এখানে একটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটা কক্ষপথের বাইরে নিতে হবে, শেষ কক্ষপথের বাইরে। তখন একটা রিয়াকশন ঘটবে এখানে। ইলেকট্রন যদি ভেতরে আদান প্রদান হতো তখন এক ধরনের ঘটনা ঘটতো, আমরা বেসিক্যালি অধ্যায়ে সেটা আলোচনা করছি, এখন আর তো কিছু করবো না। দেখো, শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে একটা প্লাস সৃষ্টি হবে। অর্থাৎ এটা যদি সোডিয়াম হয় তাহলে এর উপরে কি হবে? সোডিয়াম প্লাস, একটা ইলেকট্রন চলে গেল। অর্থাৎ এই কন্ডিশনে আনতে যে শক্তির দরকার হয় সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আমরা ফার্স্ট আয়নীকরণ শক্তিটা আবার একটু রিভিউ করি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির দরকার হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ বিষয়টা এমন, এটা দিয়ে মনে করো পটাশিয়াম থেকে একটি ইলেকট্রন চলে যাবে। আমরা জানি ইলেকট্রনকে কি ই মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। একটি ইলেকট্রন যদি চলে যায় তাহলে পটাশিয়াম কত হবে? পটাশিয়াম প্লাস হবে। এটা ধরলাম এটা 418 জুল শক্তি দিলে এই ঘটনাটা ঘটলো। আচ্ছা, তাহলে আমরা বলবো এটা পটাশিয়াম থেকে একটি ইলেকট্রন চলে গেলে একক ধনাত্মক আয়ন সৃষ্টি হলো কত? 418 জুল পার মোল তাপ দিলে। তাহলে এইটুকু তাপ দিলে সে কি হলো? আয়নিত হলো। অর্থাৎ আয়নীকরণ শক্তি কত? 418। আমরা বলতে পারি পটাশিয়াম এর আয়নীকরণ শক্তির মান কত? 418 জুল। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা মৌল নিই, মনে করো পটাশিয়ামের আয়নীকরণ শক্তি মান আসছে এটা। এখানে কিন্তু আরেকটা কথা এখানে আছে, আমাদের আয়নীকরণ শক্তি কথাটা আমাদের এখানেই শেষ হয় যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বোচ্চ শক্তি স্তরকে একটি ইলেকট্রন অপসারণ করলে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি দরকার হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। সেক্ষেত্রে আমরা পটাশিয়ামের শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করলাম, একক ধনাত্মক আয়ন সৃষ্টি করলাম, এবং এটা করতে আমাদের 418 জুল শক্তি দরকার হলো। সুতরাং পটাশিয়ামের আয়নীকরণ শক্তির মান কত? 418। আচ্ছা, এখন এরপরে 2 নম্বর টপিক আছে, মনে করো সক্রিয়তা। এখন আয়নীকরণ শক্তির আরেকটা ফ্যাক্টর আছে এখানে, সেটা যদি আমরা বলে দিই, সেটা হচ্ছে দেখো
যে একটা মৌল যদি ছোট হয়, মনে করো 2 1, এটা লিথিয়াম 3, তা লিথিয়াম যদি হয় তাহলে এইখানে একটা ইলেকট্রন আছে। আবার যদি মনে করো এটা নিচে আছে সোডিয়াম 1 2 3, দেখো এটা, তাহলে এই প্লাস নিউক্লিয়াস থেকে এর দূরত্ব এটা, আর এখানে নিউক্লিয়াস থেকে প্লাস থেকে এর দূরত্ব বেশি বেশি হলে এদের মধ্যে আকর্ষণ শক্তিটা কমে যায়। তাহলে যত দূরে থাকবে নিউক্লিয়াস এবং সর্বভৌত শক্তিস্তরে ইলেকট্রন, নিউক্লিয়াস এবং শেষ কক্ষপথের ইলেকট্রন, এদের মাঝে যত বেশি দূরত্ব হবে, অর্থাৎ পরমাণুর আকার যত বড় হবে দূরত্ব তত বেশি হবে। তাহলে পরমাণুর আকার যত বড় হবে দূরত্ব তত বেশি হবে, ফলে নিউক্লিয়াস এবং সর্বভৌত শক্তিস্তরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণও তত কমে যাবে। আকর্ষণ যত কম হবে শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ করা তত সহজ হবে। অর্থাৎ ওকে মনে করো যে ওকে যদি ছয়শো জুল তাপ দরকার হয়, ওর দরকার হবে মনে করো 380 জুল তাপ, ওর একটু বেশি লাগবে, ওর থেকে অন্তত বেশি লাগবে, ধরলাম 400 জুল। আচ্ছা দেখো, ওর লাগছে 600, ওর লাগছে কেন 400, কেন? ওদের মধ্যে আকর্ষণ কম, সহজে ইলেকট্রনকে অপসারণ করা গেছে, অর্থাৎ ইলেকট্রন অপসারণ করতে সহজ হয়েছে। মানে ওকে 400 তাপ দিলেই ইলেকট্রন অপসারণ করার জন্য ও রাজি হয়েছে, বাট ওকে 400 দিলে ও ইলেকট্রন অপসারণ করার জন্য রাজি হয়নি, ওকে দিতে হয়েছে কত 600 দিলেই ওর থেকে ইলেকট্রন কি হয়েছে অপসারণ হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি পরমাণুর আকার যত বৃদ্ধি পাবে ততই আয়নীকরণ শক্তির মান কমে যাবে, অর্থাৎ সহজেই সে ইলেকট্রন ত্যাগ করবে। আর পরমাণুর আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তির মান তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে এই ঘটনাটা, এই ছোট আর বড় এই ঘটনাটা ঘটে পর্যায় এবং গ্রুপে। গ্রুপ হচ্ছে উপর থেকে নিচের দিকে, গ্রুপ কোন দিকে? উপর থেকে নিচের দিকে। এখন উপর দিকে নিচের দিকে যতই যাওয়া যায়, গ্রুপ মনে করলাম আমরা 1 নম্বর গ্রুপ নিলাম 1 প্রথমে কি আছে হাইড্রোজেন, তারপরে কে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, এরকম ভাবে আছে। তাহলে একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে, ওর জন্য তো কয়টা আছে শক্তিস্তর? একটা। ওর জন্য কয়টা? 2টা। ওর জন্য 3টা। ওর জন্য 4টা। দেখো আস্তে আস্তে শক্তিস্তর বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই প্লাস আর এই ইলেকট্রন, অর্থাৎ নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে কি আস্তে আস্তে দূরত্ব বেড়ে যাচ্ছে। তাহলে উপর থেকে নিচে গেলে, অর্থাৎ একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমে। কেন? তাদের ব্যাসার্ধ বৃদ্ধি পায়, অর্থাৎ নতুন নতুন শক্তিস্তর যুক্ত হওয়ার কারণে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্ব বেড়ে যায়, ফলে আয়নীকরণ শক্তির মান কমে যায়। আর যদি একই পর্যায় নিই, মনে করো পর্যায় 3 নিলাম, এটা হলো পর্যায়। পর্যায় 3তে প্রথম মূলে কি আছে? সোডিয়াম, তারপরে কি আছে? ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, এভাবে চলতে থাকবে। একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যাওয়া যায়, তখন দেখো শক্তিস্তর কিন্তু বাড়ছে না, শক্তিস্তর বাড়বে না, কিন্তু এরও শক্তিস্তর কয়টা? 3টা। এরও শক্তিস্তর কয়টা? 3টা। এরও শক্তিস্তর কয়টা? 3টা। কিন্তু এর শেষ কক্ষপথে ইলেকট্রন একটা, ওর 2টা, এর 3টা। তাহলে এই একটার সঙ্গে হচ্ছে এর আকর্ষণ, এখানে 2টার সঙ্গে ওর আকর্ষণ, এখানে 3টার সঙ্গে আকর্ষণ। এই বাম থেকে ডানে যাওয়ার জন্য নতুন নতুন ইলেকট্রন যোগ হচ্ছে, বাট শক্তিস্তর যোগ হচ্ছে না। ফলে কি হচ্ছে? একাধিক ইলেকট্রন সংখ্যা বাড়ানোর কারণে প্রোটন সংখ্যাও বেড়ে যাচ্ছে, ফলে অল্প জায়গার মধ্যে বেশি ইলেকট্রন বেশি প্রোটন, অর্থাৎ তাদের মধ্যে আকর্ষণটা বেড়ে যাচ্ছে। এই জন্য এদের থেকে ইলেকট্রন অপসারণ করা কি হচ্ছে? কঠিন হচ্ছে। তাহলে এইটা হচ্ছে বেশি কঠিন, আর এটা হচ্ছে সেই হিসেবে কত সহজ। এখান থেকে যে তাপে ইলেকট্রন অপসারণ হবে আস্তে 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 অনেক তাপের দরকার হবে,
ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে উপর থেকে নিচে গেলে নতুন নতুন শক্তি স্তর যুক্ত হয়, এই জন্য সহজেই সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা যায়, এই জন্য আয়নীকরণ শক্তির মান কম হয়, অল্প তাপ দিলেই সেই ইলেকট্রন অপসারণ করতে রাজি হয়ে যায়। বাট বাম থেকে যদি ডানে যাওয়া যায়, অর্থাৎ একটা পর্যায় কল্পনা করা যায়, তখন বাম থেকে যখন ডানে যাওয়া যায় নতুন নতুন শক্তি স্তর যুক্ত হয় না, বাট নতুন নতুন ইলেকট্রন যুক্ত হয়। নতুন নতুন ইলেকট্রন যুক্ত হওয়ার কারণে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যাও বৃদ্ধি পায়, ফলে দুইটার ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ শক্তি বেড়ে যায়। আর আকর্ষণ যদি বেশি থাকে তাদের থেকে ইলেকট্রন অপসারণ করাও খুব কঠিন হয়, এই জন্য অনেক বেশি তাপের এখানে দরকার হয়, সেই হিসাবে এখানে তাপ অনেক কম দরকার হয়। এই জন্য বাম থেকে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। তাহলে মোটামুটি আমরা আয়নীকরণ শক্তিটা একটু বুঝতে পারলাম। ওকে, এরপর আমরা চলে আসবো সক্রিয়তা। 2 নম্বর টপিকস হচ্ছে সক্রিয়তা। সক্রিয়তা সক্রিয়তা হচ্ছে একটা মৌল ঠিক আর একটা মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা। অর্থাৎ একটা মৌল নরমালি তার মতো সে নিজের মতো নিজে আছে, তাকে সক্রিয় আমি কখন বলবো? যখন ওই মৌলটা অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হতে পারবে। যদি সে যুক্ত হতে পারে তখন বলবো যে না, মৌলটা তার সক্রিয়তা প্রদর্শন করতে পারছে। এখন একটা মৌল নরমালি যদি এরকম থাকে, যদি আমি বলি একটা পটাশিয়াম মৌল, বলি লিথিয়াম মৌল, বলি সোডিয়াম মৌল, বলি ক্লোরিন মৌল, কিন্তু এই মৌলগুলো তার এই স্বাভাবিক অবস্থায় যখন তার নাম শুধুমাত্র মৌল থাকবে, অর্থাৎ এই ফেসে এই চেহারায় থাকবে, তখন সে সক্রিয়তা প্রদর্শন করতে পারে না। অর্থাৎ তাকে সক্রিয়তা প্রদর্শন করতে হলে হয় ইলেকট্রন গ্রহণ করে তাকে মাইনাস হতে হবে, একটা ইলেকট্রন গ্রহণ করে হয় সে মাইনাস হবে, অথবা কি হবে, সে একটা ত্যাগ করবে। পটাশিয়াম একটা ইলেকট্রন তার থেকে চলে গেলে কত হলো? পটাশিয়াম প্লাস হলো। অর্থাৎ কেউ যদি তার অবস্থান এরকম আয়নিত অবস্থায় রাখতে পারে, অর্থাৎ সে প্লাস আয়নি হোক আর মাইনাস আয়নি হোক, যদি এরকম কোনো ঘটনা সে ঘটাতে পারে বা এরকম অবস্থায় আসতে পারে, তখন সে সক্রিয়তা প্রদর্শন করতে পারে। তাহলে সক্রিয়তার ক্ষেত্রে আমরা এই বিষয়টা একটু দেখব। এটুকু আমাদের লাগবে না। তাহলে আমরা অন্তত এইটুকু বুঝলাম যে সক্রিয়তা প্রদর্শন করতে হলে অবশ্যই তাকে কি করতে হবে? অবশ্যই তাকে আয়নিত অবস্থায় থাকতে হবে। তাহলে পটাশিয়াম থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, পটাশিয়াম যদি এরকম একটা ঘটনা আসতে পারে, তাহলে আমরা বলতে পারবো ও এখন সক্রিয়। পটাশিয়াম তো আয়নিত হয়েছে, তার মানে কি পটাশিয়াম এখন কি সক্রিয়। অর্থাৎ পটাশিয়াম এখন কারো সাথে যুক্ত হয়ে সক্রিয়তা প্রদর্শন করতে পারে। সক্রিয়তা প্রদর্শন করতে পারে। কখন পারলো? যখন সে 418 জুল তাপ তাকে দিলে তার থেকে সে একটা ইলেকট্রন ত্যাগ করলো, পটাশিয়াম কত হলো? প্লাস হলো। তার মানে এখন সে কি হলো? সে সক্রিয় হলো। অর্থাৎ সে এখন কি হয়েছে? সক্রিয় হয়েছে। অর্থাৎ পটাশিয়াম এখন কারোর সাথে যুক্ত হয়ে সক্রিয়তা প্রদর্শন করতে পারে। আচ্ছা, তাহলে পটাশিয়াম 418 তাপ দিলেই সে কি হয়ে গেছে? সক্রিয় হয়ে গেছে। অর্থাৎ কারোর সঙ্গে সে যুক্ত হওয়ার জন্য এখন সে রাজি বা প্রস্তুত। কিন্তু আমি যদি একটা মৌলকে, মনে করো লিথিয়ামকে 600 তাপ দিছি, তাহলে লিথিয়াম কত হয়েছে? লিথিয়াম প্লাস হয়েছে। আচ্ছা, লিথিয়াম যদি প্লাস হয় তাহলে ওকে 418 দিলে ও কি হয়েছে? প্লাস হয়েছে। কিন্তু ওকে 600 দিলে ও কত হয়েছে? প্লাস হয়েছে। ও কারোর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা অর্জন করছে। তার মানে ওকে 418 দিলে ও সক্রিয়তা প্রদর্শন করতে রাজি, বাট ওকে 418 তাপ দিলে ও সক্রিয়তা প্রদর্শন করতে রাজি না।
কেন রাজি না? যে ও এখনো কি হয়নি, আয়নিত হয়নি। ওকে যখন 500 দেব তখনও সে রাজি না। কেন? ও তখনও আয়নিত হয়নি। ও যখন ঠিক 600 দেব তখন ও মানে প্লাস হবে, অর্থাৎ সে সক্রিয়তা প্রদর্শন করতে তখন সে রাজি হবে। অর্থাৎ সক্রিয়তা প্রদর্শন করার জন্য ওর ইচ্ছাটাই বেশি ছিল। কার ইচ্ছাটা বেশি ছিল? ওর ইচ্ছাটা বেশি ছিল। এখন কথা হচ্ছে যে সক্রিয়তার আয়নীকরণ শক্তি অনেকটা একে অপরের পরিপূরক। দেখো, আয়নীকরণ শক্তি হচ্ছে এই তাপটার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি। যেমন পটাশিয়ামের আয়নীকরণ শক্তির মান কত? 418। সেই ক্ষেত্রে আমরা জানি যে আয়নীকরণ শক্তির মান উপর থেকে নিচের দিকে কমতে থাকে, বাম থেকে ডানে বাড়তে থাকে। ওকে। আর সক্রিয়তা হচ্ছে কোনো একটা মূলে যে তাপ দেব, সেই তাপ দেওয়ার পর তার যে আয়নিত অবস্থা সেটা হচ্ছে সক্রিয়তা। সেই হিসাব করলে ওকে 418 দিলে সক্রিয়তা প্রদর্শন করে, আর লিথিয়ামকে 600 দিলেও সক্রিয়তা প্রদর্শন করে। তাহলে সক্রিয়তা প্রদর্শন করার ইচ্ছা কার বেশি? ওর বেশি। আর সেই হিসেবে ওর কি সক্রিয়তা প্রদর্শন করার মান কম। তার মানে ওর আয়নীকরণ শক্তি কত? 418, বাট ওর আয়নীকরণ শক্তি কত? 600। তার মানে আমরা বলতে পারি দেখো ওর আয়নীকরণ শক্তির মান কম, এই জন্য ও সক্রিয় হওয়ার ইচ্ছা বেশি। 418 দিলেই ও সক্রিয়, কারোর সঙ্গে যুক্ত হতে পারছে। বাট লিথিয়াম 600 দিলে কারোর সঙ্গে যুক্ত হতে পারছে। তার মানে 418 ওকে দিলে ও যুক্ত হতে পারছে না। তার মানে কেন পারছে না? কারণ ওকে আয়নিত করতে আয়নীকরণ শক্তির মান বেশি হতে হয়। সুতরাং আমরা বলতে পারি আয়নীকরণ শক্তি বেশি হলে সক্রিয়তা কম। সক্রিয়তা কম, এর থেকে আমরা বুঝতে পারি দেখো আয়নীকরণ শক্তি ওর বেশি, ও সক্রিয়তা কম। কেন? ও সক্রিয়তা প্রদর্শন করতে চাচ্ছিল না। সমান দুইজনকে রিকোয়েস্ট করা হয়েছে, ওকেও 418 ওকেও 418, বাট ও রাজি না। ও রাজি হচ্ছে কখন? 600 দিলে। তার মানে আয়নীকরণ শক্তি ওর কত হয়ে গেল? বেশি হলে সক্রিয়তা কি কম হয়। যাদের আয়নীকরণ শক্তি বেশি থাকে তারা সক্রিয়তা প্রদর্শন করতে চাচ্ছে না, তাদেরকে বেশি ফোর্স করে করা হয়েছে, মানে এই জন্য তাদের আয়নীকরণ শক্তির মান কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তাহলে আয়নীকরণ শক্তি বেশি হলে সক্রিয়তা কম। আরেকটা হচ্ছে আয়নীকরণ শক্তি কম হলে সক্রিয়তা বেশি। তাই আমরা বলতে পারলাম যে আয়নীকরণ শক্তি বেশি হলে সক্রিয়তা কম, আয়নীকরণ শক্তি কম হলে সক্রিয়তা বেশি। এখন যদি বলা হয় এই দুজনের মধ্যে আয়নীকরণ শক্তি কার বেশি, তাহলে লিথিয়ামের বেশি। যদি বলা হয় দুজনের মধ্যে সক্রিয়তা কার বেশি, তাহলে পটাশিয়ামের বেশি। কেন? পটাশিয়াম মাত্র 418 দিলেই সে প্লাস হয়েছে। ওকে, তাহলে আমরা আয়নীকরণ শক্তি এবং সক্রিয়তা শেষ করলাম। এরপর আমরা দেখব যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তিন নম্বরটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, দেখো এই ইলেকট্রন আসক্তি ঠিক সক্রিয়তার উল্টা, সরি আয়নীকরণ শক্তির উল্টা। ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তির উল্টা। সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করছি, আর এখন হবে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের শেষ কক্ষপথে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন যোগ করে, আগে অপসারণ করছে এখন যোগ করে একক ঋণাত্মক আয়ন, একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন যোগ করে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির দরকার হয় তাকে
তাকে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি আসক্তি বলে। আগেরটার উল্টা, আগেরটাতে আমি তাকে ফোর্স করছি, ফোর্স মানে তাপ প্রয়োগ করছি, তাপ প্রয়োগ করলে তার ভেতরে এক্সাইটিং হয়েছে, এক্সাইটিং হয়ে ইলেকট্রন উত্তেজিত হয়েছে, উত্তেজিত হয়ে একটি ইলেকট্রন অপসারণ হয়ে গেছে। তখন ঘটছে কি, তখন ঘটছিল হচ্ছে আয়নীকরণের শক্তি। যে ফোর্স প্রয়োগ করছিলাম সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন হচ্ছে কোনো একটা মৌলের শেষ কক্ষপথে যদি আমি ইলেকট্রনটাকে প্রবেশ করাই, ভেতরে ভেতরে প্রবেশ করলে তার ভেতরে যে শক্তিটা আছে সে কিছু শক্তি কি করবে, সেখান থেকে নির্গত করে ছেড়ে দেবে। অর্থাৎ ইলেকট্রন দিলে, তাপ দিলে বা শক্তি দিলে তার থেকে ইলেকট্রন চলে যায়। আর ইলেকট্রন যোগ করলে কি হয়, সে তার সেই যে আগের শক্তিটা তার মধ্যে ঢুকে গেছিল সেটা তখন থেকে কি করবে, ছেড়ে দেবে। অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দিলে শক্তি দিতে হবে, বা শক্তি দিলে ইলেকট্রন চলে যাবে, আর ইলেকট্রন দিলে শক্তি বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা যদি মনে করি যে ক্লোরিন আছে, এটা সেখানে আমরা একটা ইলেকট্রন কি করব, যোগ করব। যোগ করলে ক্লোরিন কি হবে, একক ঋণাত্মক আয়ন হবে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন যোগ করে একক ঋণাত্মক আয়ন, সেই ঋণাত্মক আয়ন পরিণত করতে যে শক্তি নির্গত হয়, তাহলে মনে করো এখান থেকে, এখানে আমরা আগেরবার এখানে শক্তি দেখাইছিলাম 418 জুল শক্তি দেওয়া হয়েছিল পটাশিয়ামে, কিন্তু এখন তা না, এখান থেকে কি হবে, ওই শক্তি আরো নির্গত করবে, অর্থাৎ পরিবেশের শক্তি ছেড়ে দেবে, পরিবেশের শক্তি ছেড়ে দেবে। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করব। এখান থেকে শক্তি নির্গত হয়, অর্থাৎ বেরিয়ে যাবে। অর্থাৎ বিষয়টা এরকম হয়, মনে করে এই মার্কারটা আছে, এই মার্কারটা, আচ্ছা দরকার নেই, আমরা বিষয়টা এভাবেই ছেড়ে দিই। সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন যোগ করলে তার থেকে যে পরিমাণ শক্তি পরিবেশে চলে আসবে, অর্থাৎ সে যে পরিমাণ শক্তি নির্গত করবে, সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। ওকে, তাহলে আমরা শিখলাম হচ্ছে আয়নীকরণ শক্তি, সক্রিয়তা আর ইলেকট্রন আসক্তি। এখন এখানে একটা কথা, এই ইলেকট্রন আসক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম। অর্থাৎ আমরা আগেরবার বলছিলাম যে একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে হয় উপর থেকে নিচে, আর যদি পর্যায় বলা যায়, পর্যায় হয় সবসময় কোথায়, বাম থেকে ডানে, এরকম হয়। আচ্ছা, একই গ্রুপে কি ছিল, প্রথমটা একটু ছোট ছিল, তারপরটা একটু বড়, তারপরটা আরো বড়, তারপরটা আরো বড়। তাহলে এখানেও আছে যে আকার যত ছোট হবে, ছোট হলে এদের মধ্যে নিবিড় সম্পর্ক থাকে, তার ভিতরে নতুন করে ইলেকট্রন ঢোকাতে আরো কঠিন হয়, এখানে আকর্ষণটা বেশি থাকে, সুস্থিতি বেশি। এখানে সুস্থিতি বেশি হওয়ার জন্য ইলেকট্রন প্রবেশ করতে বেশি পরিমাণ শক্তি নির্গত হবে, এখানে ফোর্স প্রয়োগ করে ইলেকট্রন ঢোকাতে বেশি ঝামেলা হয়, এজন্য এখানে ইলেকট্রন প্রবেশ করতে বেশি শক্তি নির্গত হবে, বেশি শক্তি নির্গত হবে। আর এখানে সেই হিসেবে কত হবে, এখানে ইলেকট্রনগুলো যত নিবিড়ভাবে আছে, এখানে তত বেশি আকর্ষণ, অত বেশি আকর্ষণ বা অত নিবিড়ভাবে নেই, অনেক দূরে, এই জন্য কি হবে, এখানে কম শক্তি নির্গত হবে, কম শক্তি নির্গত। তাহলে এখানে ইলেকট্রন প্রবেশ করলে বেশি শক্তি নির্গত হবে, এখানে ইলেকট্রন প্রবেশ করলে কম শক্তি নির্গত হবে। তাহলে আমরা বলতে পারি আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তির মান তত বৃদ্ধি পাবে, আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তির মান তত কম হবে, আকার যত বড় হবে ইলেকট্রন আসক্তির মান তত, উল্টা বলে ফেলছি, আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তির মান তত বেশি হবে, আর আকার যত বড় হবে ইলেকট্রন আসক্তির মান তত কম হবে। ওকে, এখন যদি বাম থেকে ডানে ধরি, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, দেখো এই ক্ষেত্রে কিন্তু আকারে কোনো চেঞ্জ নেই, সবগুলোই কি হবে, যে পর্যায়টা নেব সেই পর্যায়ে, যদি পর্যায় 2 হয়, পর্যায় 2, তাহলে সবারই 2টা করে এরকম থাকবে, কিন্তু আকর্ষণ শক্তি আস্তে আস্তে বাড়তেছে, এই জন্য কি হবে, আকারটাও কিছু কিছু আকর্ষণে আকারও ছোট হয়ে আসবে। এরকম আস্তে আস্তে কি হবে, আকার ছোট হয়ে আসবে। তাহলে আকার যত ছোট হবে তার ইলেকট্রন আসক্তির মান তাতে কি হবে, বেশি হবে। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে, আর একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, কারণ এখানে ইলেকট্রন আসক্তি বেশি, এখানে কি কম, ওই পাশে বেশি এ পাশে কম। কেন বেশি কেন কম আমরা জানি, এ পাশে আকার বড় এ পাশে আকার ছোট।
তাহলে ইলেকট্রন আসক্তি হচ্ছে তার মধ্যে ইলেকট্রন প্রবেশ করালে তার থেকে একটা শক্তি নির্গত হয়। সেই ইলেকট্রন প্রবেশ করাতে গেলে যদি আকার বড় হয় তাহলে কম শক্তি নির্গত করলেই, মানে অল্প কাজ করেই সেখানে কি হয়, ইলেকট্রন সেখানে প্রবেশ করে। কিন্তু আকার যদি ছোট হয় তাহলে অনেক বেশি কাজ করতে হয়, সেখানে ইলেকট্রন খুব নিবিড়ভাবে থাকে, এই জন্য কি হয়, বেশি শক্তি নির্গত হবে। তাহলে আমরা বলতে পারি আকার ছোট হলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, আকার আকার বড় হলে ইলেকট্রন আসক্তির মান কমে। সেই আকার বড় আবার দুই পর্যায়ে হয়, উপর থেকে নিচের দিকে আকার বাড়ে আর বাম থেকে ডানে গেলে আকার কমে। ওকে, এরপর দেখো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা চার। তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। আচ্ছা, ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা, এখন এই তড়িৎ ঋণাত্মকতার ঘটনাটা অর্থাৎ ইলেকট্রন টেনে নেওয়ার ঘটনাটা ঘটে শুধুমাত্র সমযোজী বন্ধনের মধ্যে। কোন বন্ধনের মধ্যে? সমযোজী বন্ধনের মধ্যে, অর্থাৎ সমান সংখ্যক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়ে থাকে তাকে সমযোজী বন্ধন বলে। এই সমযোজী বন্ধনের মধ্যেই এই ঘটনাগুলো ঘটে, এবং এই ঘটনাগুলো কারা ঘটাতে পারে, অর্থাৎ ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা কাদের হয়? যাদের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 6 কিংবা 7 থাকে, তারা এই ঘটনাগুলো সবচেয়ে বেস্ট বা ভালোভাবে ঘটাতে পারে। যেমন মনে করো অক্সিজেন। অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কত? 1s2 2s2 2p4। শেষ কক্ষপথে কটা? 6টা। মনে করো ফ্লোরিন 1s2 2s2 2p5। শেষ কক্ষপথে কটা? 7টা। অর্থাৎ এই মৌলগুলো এরা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা প্রদর্শন করতে পারে, যদি ওর থেকে ওর তড়িৎ ঋণাত্মকতা আরো বেশি, কারণ ওর হচ্ছে 7টা আছে ইলেকট্রন। আমরা জানি সবাই চায় শেষ কক্ষপথে কটা ইলেকট্রন অর্জন করতে? 8টি। অর্থাৎ 8টি ইলেকট্রন অর্জন করলে ওই মৌলটা সুস্থিতি অর্জন করে, অর্থাৎ শান্তিপ্রিয় হয় এক কথায়। আর প্রত্যেকটা মানুষই চায়, প্রত্যেকটা বস্তুই চায় শান্তিপ্রিয় অবস্থায় থাকতে। অর্থাৎ কোন একটা মৌল যদি তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জন করতে পারে তবে তাকে সুস্থিতি মৌল বলা হয়। সেই হিসাব করলে দেখা যায় যে ও শেষ কক্ষপথে 7টি আছে, ও চায় আর একটা ইলেকট্রন আমাকে কেউ দিয়ে দেখ, ও কারোর সঙ্গে শেয়ার করতে চায় না। অর্থাৎ ওর 7টা আর আরেকজনের একটা হলে 8টা হয়ে গেল, 8টা হলো, কিন্তু ও চায় কি, ও সবসময় চায় যে এই একটা আমি কারোর সঙ্গে শেয়ার করে এরকম এক জায়গায় থাকবো না, ও আমাকে পুরোপুরি দিয়ে দেখ, ওর ইচ্ছাটা এমন থাকে। অর্থাৎ সেই ক্ষেত্রেই সে কি হয়, তড়িৎ ঋণাত্মকতা প্রদর্শন করে। অর্থাৎ কোন একটা মৌল তার নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। এই ঘটনাটা ঘটবে শুধুমাত্র সমযোজী বন্ধনে আবদ্ধ সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুদ্বয়ের মধ্যে। ওকে, তাহলে আমরা একটা সমযোজী বন্ধন করি। ফ্লোরিন নিচে এখানে অক্সিজেনটা কেটে দিই। ফ্লোরিনের শেষ কক্ষপথে কয়টি? 7টি। 2 7টা। আরেকটা এটা করি 1s1 ওর এটা। দুজন যদি এক জায়গায় আসে, এখানে একটা দিয়ে এখানে দুটো দিয়ে দিই। ওকে, দুইটা ইলেকট্রন মিলে একটা বন্ড হয়, অর্থাৎ একটা বন্ধন হয়। তাহলে একটা বন্ধন এই বন্ধনটা মধ্যে কি আছে? কয়টা ইলেকট্রন? এই 2টা ইলেকট্রন আছে, যার একটার অধিকার ওর, একটার অধিকার ওর। দুজন সমানভাবে শেয়ার করছে একটা একটা দিয়ে। তাহলে এই বন্ডের মতো কি আছে?
ওর আর ওর সমান অধিকার, অর্থাৎ ফ্লোরিন এই বন্ডে যতটুকু অধিকার আছে হাইড্রোজেনও এই বন্ধনে ঠিক ততটুকুই অধিকার আছে। কিন্তু ওর ইচ্ছা অন্যরকম, ও চায় যে আমার তো 7টা ছিলই, ও আমারটাকে পুরোপুরি দিয়ে দেখ, আমার একাই 8টা হয়ে যাক, আমি একাই সুস্থিতি অর্জন করি। এই আকাঙ্ক্ষা থেকে কি হবে, ও তড়িৎ ঋণাত্মকতা প্রদর্শন করবে। তখন কি হবে, এই ফ্লোরিনের দেখো এই 6টা ইলেকট্রন এই পাশে রয়ে যাবে, আর এই যে ইলেকট্রন যুগল মিলে একটা বন্ড হয়েছে, এই বন্ডটা কি করবে, ও নিজের দিকে টেনে নেবে, অর্থাৎ ওটা এরকম হয়ে যাবে। এই কাছে ফ্লোরিন দেখো, অর্থাৎ এই বন্ধনটা কি হবে, ও টেনে যখন নিয়ে নেবে, অর্থাৎ ইলেকট্রনের অংশ ওর দিকে বেশি থাকবে, ওর দিকে বেশি ওর দিকে কম, তখন হবে কি, ও আংশিক মাইনাস আরও হবে আংশিক প্লাস। পুরোপুরি না, কারণ সবটুকু সে নিতে পারেনি, সবটুকু নিলে ফ্লোরিন কি হতো, পারফেক্ট একটা আয়ন হতো, পারফেক্ট আয়ন হতো। আর মিস হয়ে যাচ্ছে কেন, ওকে, ফ্লোরিন একটা পারফেক্ট আয়ন হতো, আর ও হতো একটা প্রোটন, ও ধনাত্মক আয়ন আরও ঋণাত্মক আয়ন হতো। বাট সেটা কিন্তু হয়নি, কেন হয়নি, ও তড়িৎ ঋণাত্মকতা প্রদর্শন করে টেনে নিয়েছে, বাট সবটুকু নিতে পারেনি, এই জন্য ও আংশিক নিয়েছে, এই জন্য হচ্ছে আংশিক মাইনাস ও আংশিক প্লাস। এই তড়িৎ ঋণাত্মকতা প্রদর্শনের ক্ষেত্রে বলা যায়, দেখো এটা একটা সমযোজী বন্ধন, হাইড্রোজেন ফ্লোরাইড HF, হাইড্রোজেন ফ্লোরাইড, এটা একটা সমযোজী বন্ধন, কিন্তু সমযোজী বন্ধনে আয়নিক বৈশিষ্ট্য হয়েছে, কেন হয়েছে, ও আংশিক মাইনাস ও আংশিক প্লাস হয়েছে। আমরা জানি শুধুমাত্র আয়নিক বন্ধনের মধ্যেই এরকম প্লাস মাইনাস ঘটনা ঘটে থাকে। তাহলে সমযোজী বন্ধন হওয়া সত্ত্বেও হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে ঠিক তেমনই একটা ঘটনা ঘটছে, এই জন্য বলা যায় সমযোজী বন্ধনের আয়নিক বৈশিষ্ট্য, এটা তারই একটা উদাহরণ। আর এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আমরা আলোচনা করলাম এই লেকচারে, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, সক্রিয়তা, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদের কমেন্টসের উত্তর দেব। তো ধন্যবাদ সবাইকে।